আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং, খুব দরকারি এবং অনেকের কাছে জটিল মনে হওয়া একটা টপিক নিয়ে পড়ব। সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা বাংলায় বলা হয় ডিএনএ অনুলিপন। তো এই টপিকের উপর অলরেডি একটা ক্লাস আমার চ্যানেলে রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে দেয়া আছে। তোমরা হয়তো অনেকেই ক্লাসটা করছো। ক্লাসটা আজকে থেকে প্রায় 3 বছর আগে রেকর্ড করা, কোভিডের সময়। তো একই কন্টেন্ট মোটামুটি, তারপরও লেটেস্ট বইকে ফলো করে আমরা আবার ক্লাসটা নিচ্ছি। এবং বিগত 3 বছর সময়ে অফলাইনে আমি এই টপিকটা তো আরো প্রায় 50-60 বার পড়াইছি। তো পড়াতে গেলে কি হয়, টিচিং কিন্তু একটা এভার ইমপ্রুভিং প্রসেস। যত পড়াবো ততই কিন্তু পড়ানোর স্টাইল, বোঝানোর ধরন ইমপ্রুভ করবে। তো আমিও আশা করি আমি 3 বছর আগে যেভাবে বুঝাইছি এখন হয়তো তার চেয়ে একটু হলেও ভালোভাবে বুঝাতে পারবো। তো এই টপিকটা নিয়ে অনেকের মধ্যে একটু ভীতি কাজ করে যে এত বড় জিনিস আমার দ্বারা পসিবল কিনা। প্রথম কথা হচ্ছে, ভয় পাওয়া যাবে না। আমাদের বোটানি বইয়ে থাকা অন্য অনেক টপিকের চেয়ে কিন্তু এটা সহজ, বাট এটা একটা প্রসেস, প্রক্রিয়া, বুঝতে পারছো? প্রক্রিয়াটাকে তোমার বুঝতে হবে। এই প্রক্রিয়াটা একটু বড়, হ্যাঁ। এবং বইপত্রে যেভাবে লেখা আছে সেগুলো পড়লে আমাদের ছোট বাচ্চাদের, তোমরা তো বেশি বয়স্ক না তাই না, 17, 18, 19 বছর বয়স হবে, তো এদের পক্ষে বই পড়ে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। এখন ডিএনএ রেপ্লিকেশনের কিছু সহজ সহজ ব্যাপার আছে, যেমন ডিএনএ রেপ্লিকেশন কত ভাবে হতে পারে। তো ডিএনএ রেপ্লিকেশন ভাইয়া একভাবেই হতে পারে, সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ প্রসেসে, সেমি কনজারভেটিভ মেথডে। তো আমাদের বইয়ে 3টা মেথডের কথা বলা আছে, মানে বিভিন্ন বিজ্ঞানী প্রপোজ করছেন। কেউ বলছেন এভাবে হয়, কেউ বলছেন ওভাবে হয়, হ্যাঁ। অর্থাৎ একজন বলছেন সংরক্ষণশীল, একজন অর্ধ সংরক্ষণশীল, আরেকজন বলছেন পূর্ণ সংরক্ষণশীল, সরি বিচ্ছুরণশীল। তো এরকম প্রকারভেদ বলা আছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এর মধ্যে একটা প্রসেসই সঠিক, সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রসেস বা সেমি কনজারভেটিভ প্রসেস। এবং এই প্রসেসটাই কিন্তু রিয়েলিটিতে এটাই কাজ করে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। তো ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। তো আসো আমরা প্রথমে ডিএনএ আমাদের রাখতে হবে। সরি, ইঙ্ক ক্লিক করতেছে, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা, ডিএনএ তে কয়টা সুতা থাকে ভাইয়া বলো তো? ডিএনএ সুতা থাকে 2টা, তাই না? তাহলে একটা সুতা আমি আঁকছি, হ্যাঁ একটা সুতা আমি আঁকছি। আমার কি এবার সেরেবেলার ডিসফাংশন হলো নাকি? আস্তে আস্তে লাইন দেখি বড় হয়ে যায়। দাঁড়াও, এরকম সেরেবেলা আমি সমস্যা হলে হয় যে, হ্যাঁ আস্তে আস্তে দেখলাম যে বড় হয়ে যাচ্ছে। দাঁড়াও, এ- 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 এই তো এখন সমান আছে, অতএব আমার সেরেবেলাম ইনটেক আছে। এবার তো দেখো, এটা আমি ডিএনএ আঁকতেছি। ডিএনএ একটা সূত্রক, ডিএনএ 2টা সূত্রক থাকে। একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্র, ঠিক আছে? একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্র, আরেকটা হচ্ছে দেখো তার অপোজিটে, এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্র বা স্ট্র্যান্ড। 2টা সূত্রক থাকে। এই সূত্রক সম্পর্কে আমরা আশা করি সবাই জানি। তো বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ তে 2টা সুতা থাকে, বাট কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু প্রাণী আছে যাদের ডিএনএ তে একটা সুতা থাকে। প্রাণী বলা ঠিক হবে না, ভাইরাস। সেটা হচ্ছে পারভো ভাইরাস। হ্যাঁ, পারভো ভাইরাস বলে আমি পারবো। আমি বলি, একটা ভাইরাস বলতেছে আমি পারবো পারবো। আমি বলি তুই কি পারবি? কয় যে আমি ডিএনএ তে একটা সুতা হইলেই পারবো। তো এই যে পারবো ভাইরাস, দেখো লিখে দেই, মজার জিনিস এটা একটু। পারবো ভাইরাস, ও খালি বলে পারবো 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 পারবো। আমি বলি কি পারবো? বলে যে আমি একটা সুতা হইলেই পারবো, আমার 2টা সুতার দরকার নাই। তাই ওর ডিএনএ তে কিন্তু একটা সুতা থাকে। বাট ও বাদ দিয়ে বাকি সব ব্যাকটেরিয়া বলো, মানুষ বলো, উদ্ভিদ বলো, প্রাণী বলো, সবার কিন্তু ডিএনএ তে 2টা সুতা থাকে। এখন ঘটনা হচ্ছে, আমাকে এই ডিএনএ থেকে এর মতো দেখতে আরেকটা ডিএনএ বানাতে হবে। এবং এটা আমি কোন প্রসেসে করব? এটা আমি করব সেমি কনজারভেটিভ প্রসেসে। তাহলে দেখো এটা প্রসেসটা কিভাবে হবে। এই প্রসেসের আগে আমাদের একটু বুঝতে হবে মাতৃসূত্র এবং অপত্য সূত্র জিনিসগুলো কি। দেখো, যেই ডিএনএটা আগে থেকে আছে, অর্থাৎ যাকে আমরা কপি করব, ফটোকপি করব, তাকে বলা হয় মাতৃসূত্র। মনে করো আমাকে কেউ একটা কাগজ দিল, মনে করো একটা এটা একটা বিলিং রিসিপ্ট। তো দেখো
এই কাগজটা থেকে আমাকে বললো যে আরেকটা তুই ফটোকপি বানা, তাহলে এটা হচ্ছে মাতৃকোষ বা মেইন কপি, এখান থেকে আরেকটা ফটোকপি বানানো হবে। তো বোর্ডে যেটা দেখতে পারতেছে এটা হচ্ছে মাতৃ ডিএনএ। তাহলে মনে করো এই মাতৃ ডিএনএটাকে আমি যদি একটু স্ট্রেইট করে দেখাই, এরকম হবে মাতৃ ডিএনএটা, মনে করো 3 থেকে 5, এটা না, এটা হচ্ছে মাতৃ ডিএনএ। এখন এই মাতৃ ডিএনএ তে আবার অপত্য ডিএনএ তৈরি হবে। মাতৃ ডিএনএ তে আবার কি হবে ভাইয়া? অপত্য ডিএনএ। অর্থাৎ দেখো, ব্ল্যাক ইঙ্ক দিয়ে আমি মাতৃ ডিএনএ বুঝাচ্ছি, আর রেড দিয়ে আমি অপত্য মানে সন্তান নতুন যেটা তৈরি হবে ফটোকপি সেটাকে বোঝাবো। তাহলে মনে করো এইখান থেকে শুরু হবে ডিএনএটা, নতুন ডিএনএটা। আচ্ছা, আরেকটু ফেয়ার করি ব্যাপারটা, হ্যাঁ এইখান থেকে। তাহলে মনে করো আমি যে নতুন ডিএনএটা বানানো তৈরি করব, মানে আমাদের ফটোকপি মেশিন কিন্তু ভাইয়া একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে ফটোকপি মেশিন, বাট ডিএনএ রেপ্লিকেশন কিন্তু মাঝখান থেকে শুরু হয়, মনে রাখবা। হ্যাঁ, উপর থেকে নিচে না, কিন্তু মাঝখান থেকে শুরু হয়ে নিচে উপরে যায়। ক্লিয়ার কিনা ব্যাপারটা? অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একেবারে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে এমন না, মাঝখান থেকে শুরু হবে, মাঝখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। তাহলে দেখো, মাঝখান থেকে শুরু হলো। এখন আমার যারা বুদ্ধিমান স্টুডেন্ট আসছো তারা একটু আমাকে বলবা, এই যে নতুন ডিএনএ, অপত্য ডিএনএ, এটা শুরু হওয়ার পর ডান দিকে লম্বা হবে নাকি বাম দিকে লম্বা হবে? এটা কে বলতে পারবা বলো তো ভাইয়া? যে এখন আমি এই ডিএনএটাকে এই দিকে আনবো না ওই দিকে নিব, ডান নাকি বাম? সবাই কমেন্টে বলো, রাইট অর লেফট? রাইটে নিব নাকি লেফটে নিব? তো হয়তো কমেন্টে অনেকে লেফট লিখছো, অনেকে রাইট লিখছো। তো এইখানে সঠিক উত্তরটা হচ্ছে রাইট। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখানে হচ্ছে সঠিক উত্তরটা রাইট। তাহলে দেখো, আমার এই ডিএনএটা এখান থেকে শুরু হয়ে এটা কিন্তু ডান দিকে যাবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ডান দিকে কেন যাবে, বাম দিকে যাইতে সমস্যা কি? হ্যাঁ, বাম দিকে যাইতে সমস্যা কি ভাইয়া? ডান দিকে কেন নিচ্ছেন আপনি? তো ব্যাপারটা হচ্ছে দেখো, একটা হচ্ছে মাতৃসূত্র, সেখান থেকে অপত্য সূত্র তৈরি হয়েছে। তো মনে রাখবা, মাতৃসূত্রকে যেদিকে 3, অপত্যের থাকবে সেদিকে 5। অর্থাৎ দুইজন মানুষ মনে করো বিছানায় ঘুমাইছে, একজনের মাথায় সামনে, পা এদিকে, আরেকজনের থাকবে এরকম। তাহলে এটা যদি হয় মা, এটা হবে অপত্য মানে সন্তান। মানে মার বাচ্চা ঘুমাইছে, মায়ের পা যেদিকে থাকে বাচ্চার মাথা সেদিকে থাকবে। বুঝতে পারছো? এন্টি প্যারালালি থাকবে। অর্থাৎ দেখো, অপত্য মাতৃর মায়ের 5 এন্ড যেদিকে, বাচ্চার 3 এন্ড সেদিকে থাকবে। আর মায়ের 3 যেদিকে, বাচ্চার 5 সেদিকে থাকবে। তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যদি আমি ডান দিকে নেই তাহলে কি হচ্ছে? ডান দিকে নিলে বাচ্চার এদিকে থাকবে 3 আর এদিকে থাকবে 5, তাই না? কারণ মায়ের যেদিকে 5 থাকে বাচ্চার 3 থাকে। আর আমি যদি বামে নিতাম তাহলে কি হয়ে যেত বলতো ভাইয়া? বামে নিলে এই দিকটা হয়ে যেত 5 আর এই দিকটা হয়ে যেত 3। আমি কি বুঝাতে পারছি কিনা? আমি যদি ডানে নেই তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, বামে নিলে ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে। বুঝতে পারছি কিনা? কারণ দেখো, মায়ের যেদিকে মাথা বাচ্চার সেদিকে পা রাখতে হবে, আবার মায়ের যেদিকে পা বাচ্চার সেদিকে মাথা রাখতে হবে। এখন তুমি তো বলতে পারো ভাই দুইটাই তো ঠিক, আপনি তো দুই ক্ষেত্রেই আপনার কথা ফলো করছেন। আপনি বললেন যে বাচ্চার মায়ের দিকে পা আর মাথার দিকে পা। তা দেখো, এই যে মায়ের 5 বাচ্চার 3, মায়ের 3 বাচ্চার 5, ভাইয়া দুটো তো ঠিক আছে। উত্তর হচ্ছে না ভাইয়া, দুইটা ঠিক নাই। এটা হচ্ছে প্রথম রুল, যে মায়ের মাথার দিকে বাচ্চার পা থাকবে। দ্বিতীয় রুল হচ্ছে বাচ্চা অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হবে। বাচ্চা অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হবে। মানে কি? মানে হচ্ছে এরকম, ব্যাপারটা দেখো, যে মনে করো এই হচ্ছে একটা ডিএনএ আছে। আমি একটু ভাইয়া ধীরে ধীরে পড়াচ্ছি, তোমরা আবার অনেকে ক্লাস ছেড়ে চলে যাও, এত কথা বলে কেন, হ্যাঁ এত কিছু করে কেন ভাই? এটা ডিটেলস বুঝতে হবে তো। গোজামিল তো দেওয়া যায়, গোজামিল দেওয়া তো যায়, কিন্তু বইয়ে যেগুলো, আমি কিন্তু বইয়ের বাইরে কিচ্ছু বলবো না, বইয়ের পড়াগুলোই জাস্ট একটু এলাবোরেট করে ডিসক্রাইব করে বলবো। এই হ্যাঁ, গোজামিল দেওয়া যায়। গোজামিল আমি এখানে হয়তো 10 মিনিট সময় নষ্ট করতেছি, বাট তুমি এই ক্লাসে একবার করলে তোমার পুরো ক্লিয়ার হবে। তুমি আমার মতো করে আবার পড়াইতে পারবে আরেকজনকে। আমি আমার পড়ানোর স্টাইল এভাবে রাখার চেষ্টা করি যাতে আমার ক্লাস করে ওইভাবে আরেকজনকে তুমি পড়াই দিতে পারো। তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার পড়া জিনিসটা অন্য কাউকে বুঝাইতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত বুঝবা তোমার পড়া ঠিক মতো আসলে হয় না। হয়তো পরীক্ষায় মার্কস পাবা, পরীক্ষায় মার্কস পাওয়া এক কথা, নিজে আর জিনিসটাকে বুঝতে পারা আরেক কথা। তাহলে দেখো, এই মনে করো একটা ডিএনএ আছে, বাচ্চা ডিএনএ, এর 5 এদিকে 3 এদিকে। এখন বলতে হচ্ছে আমি লম্বা হবো, আম্মু আমি লম্বা হবো, আমাকে লম্বা করে দাও। তোমরা সবাই লম্বা হইতে চাও, লম্বা করে দাও। আর তুমি ওকে কিভাবে লম্বা করবা? উপর দিকে ধরে টান দিবা নাকি নিচের দিকে ধরে টান দিবা বলো তো?
তুমি অবশ্যই ওকে নিচের দিকে টান দিবা, কারণ ডিএনএ অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হয়। হ্যাঁ, ডিএনএ অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হয়, কখনোই 5-এর দিকে লম্বা হবে না। তাহলে দেখো, আমি যখন ওকে ডান দিকে টানতেছি, তার মানে আমি কি করতেছি, ওকে 3 প্রান্তের দিকে বড় করতেছি। ডান দিকে টানা মানে কি, 3 প্রান্তের দিকে বড় করা হচ্ছে। আর আমি যখন ওকে বাম দিকে টানবো, দেখো কোন প্রান্তটা বড় হবে আস্তে আস্তে, 5 প্রান্তটা। আমি আবারও বলি ভাইয়া, শুনো, দেখো আমি যখন ওকে ডানে লম্বা করতেছি, ওর 5 প্রান্ত দাঁড়ায় আছে চুপচাপ, আর 3 প্রান্ত আস্তে আস্তে চুইংগামের মতো লম্বা হয়ে যাচ্ছে। বাট বামে যদি টান দেই, তাহলে দেখো 3 প্রান্ত চুপচাপ বসে আছে, 5 প্রান্ত লম্বা হচ্ছে। তো ডিএনএর বেসিক রুল, সে অলওয়েজ 3-এর দিকে লম্বা হবে, কখনোই 5-এর দিকে হবে না। অতএব বামে, এখানে তাকে বামে লম্বা করা যাবে না, তাকে লম্বা করতে হবে এই পার্টিকুলার কেসে ডান দিকে। বিকজ ডান দিকে লম্বা করলে আমার 2টা রুলই আমি ফলো করতেছি। 1 নম্বর রুল হচ্ছিল কি, বাচ্চার মাথা, সরি মায়ের মাথা বাচ্চার পা। দ্বিতীয় রুল হচ্ছে বাচ্চা অলওয়েজ 3 প্রান্তের দিকে বড় হবে। তাহলে দেখো, আমি কিন্তু ওকে 3 প্রান্তের দিকে এখানে বড় করব, এটা হচ্ছে আমার প্রথম কথা। হ্যাঁ, জিনিসগুলো একটু গুছায় আসতেছে তাইলে। এখন আমি ডিএনএ রেপ্লিকেশনে আসবো, প্রসেসে আসবো। আমি বেসিক ক্লিয়ার করে আনলাম, এখন তুমি প্রসেস সহজে বুঝবা আরো। এখন ডিএনএ কিন্তু ভাইয়া পেঁচানো অবস্থায় থাকে। প্যাচ দেখো, সিঁড়ির মতো পেঁচানো অবস্থায় থাকে। ওই যে বড় লোকের বাসায় বা ডুপ্লেক্স বাসায় অনেক সময় সিঁড়ি দেখবা, বা এমনিতেও থাকতে পারে, এরকম পেঁচায় পেঁচায় উপরের দিকে উঠে, এরকম সিঁড়ির মতো বড় হবে। তা দেখো, এই ডিএনএ কে আমার প্রথম কাজ হচ্ছে এই পেঁচানো ডিএনএ কে স্ট্রেট করে ফেলা। এই পেঁচানো ডিএনএ কে আমি কি করবো ভাইয়া, স্ট্রেট করে ফেলবো। আমি কিভাবে স্ট্রেট করতে পারি, দেখো ওর যে প্যাচটা আছে, আমি ওর প্যাচটা খুলে দিব। দেখো, এই দেখো প্যাচ খুললে কেমন হবে। আমি ওর প্যাচটা খুলে দিব এবার। দেখো, প্যাচ যদি ওকে খুলে দেই আমি, ও কেমন হবে দেখতে, মনোযোগ দিয়ে দেখো একটু। স্ট্রেট হয়ে যাবে না ভাইয়া? যে এলাকায় প্যাচ খুলছে সেই এলাকাটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, সেই এলাকাটা কিন্তু দেখো স্ট্রেট হয়ে গেছে প্যাচ খুললে। এখন ঘটনা হচ্ছে, এই প্যাচ আমি কিভাবে খুলতে পারলাম, প্রশ্ন হচ্ছে এইটা, প্যাচ কেন খুললো? প্যাচ খুললো কারণ হচ্ছে এই প্যাচের মধ্যে অনেক হাইড্রোজেন বন্ধন ছিল। যেমন দেখো অ্যাডেনিন, আমরা এটা আশা করি সবাই জানি, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, এরকম ছিল না ভাইয়া? এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল, ছিল কি ছিল না? এই 2টা সূত্রকের মধ্যে যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আছে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল। তো একজন এসে কি করছে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে দিছে। যখনই হাইড্রোজেন বন্ধনটাকে কেটে দিছে, এই পেঁচানো অংশটা স্ট্রেট হয়ে গেছে। বুঝতে পারছো? আর প্যাচটা ওর মধ্যে নাই। তো তোমরা কি কেউ বলতে পারবা এই জিনিসটা কে কেটে দিল? হাইড্রোজেন যে লিঙ্কেজটা ছিল, হ্যাঁ, সেই লিঙ্কেজটা কে ভেঙে দিল বা কে নষ্ট করে দিল? সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো, হেলিকেজ। হেলিকেজ, হেলিকেজ নামটা শুনে বোঝা যায় ওর কাজ কি হবে। আমরা নামটাকে এইভাবে বলতে পারি যে হেলিকেজ, হতে হচ্ছে হাইড্রোজেন, দিতে হচ্ছে লিঙ্কেজ, কেটে হচ্ছে কেটে দেওয়া। তার মানে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে হাইড্রোজেন লিঙ্কেজ কেটে দেওয়া। এবং দেখো, সে কিন্তু সেই কাজটাই করছে, হাইড্রোজেন লিঙ্কেজ গুলাকে কেটে দিচ্ছে। অর্থাৎ দেখো, এখানে একটা অ্যাডেনিন ছিল, এখানে মনে থাইমিন ছিল, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল না? ছিল তো, সেই বন্ধনটাকেও কেটে দিছে। তো যেই এনজাইম হাইড্রোজেন বন্ধন কাটাছেটা করে, তাকে বলা হয় হেলিকেজ এনজাইম। তাকে বলা হয় কি ভাইয়া? হেলিকেজ এনজাইম। তাহলে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে কি? হাইড্রোজেন বন্ধন কেটে দেওয়া। এবং আমাদের পরীক্ষার জন্য এই টপিকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইমের কাজগুলো মনে রাখা। তাহলে দেখো, প্রথম একটা এনজাইমের কাজ আমরা শিখে ফেলছি, হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন লিঙ্কেজ কেটে দেয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে হাইড্রোজেন লিঙ্কেজ কাটা হয়ে গেছে। এখন আমি কি করব? এখন ঘটনা হচ্ছে, হাইড্রোজেন বন্ধন সম্পর্কে তোমরা জানো কিনা? হাইড্রোজেন বন্ধনকে আমি বলি নিঃস্বার্থ ভালোবাসা। বলতে পারো ভাইয়া কেন আপনি নিঃস্বার্থ, আপনি এরকম ক্লাসে এসে রোমান্টিক কথাবার্তা বলেন কেন? তো রোমান্স চলে আসছে এখানে, আমার কিছু করার নেই। কারণ কি, দেখো, আমি যদি আয়নিক বন্ধনের কথা বলি, মনে করো সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন হয়েছে। আয়নিক বন্ধনে ভাইয়া কি হয়? এটা হচ্ছে একেবারে সোডিয়াম একটা ইলেকট্রন আজীবনের জন্য ক্লোরিনকে দিয়ে দিবে, এবং এর বিনিময়ে, এই দান করার বিনিময়ে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, যেটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি। আবার দেখো, মনে করো হাইড্রোজেন আর ক্লোরিন,
এরা এদের মধ্যে ইলেকট্রন শেয়ার করলো। হ্যাঁ, অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, ক্লোরিনও একটা ইলেকট্রন দিল, এবং সেই ইলেকট্রন দুইটা নিজেদের মধ্যে ওরা শেয়ার করলো। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ডটা ফরমেশন হয়েছে তাকে আমরা বলি সমযোজী বন্ধন। ইলেকট্রন দান করে যেটা হয় আয়নিক বন্ধন, আর ইলেকট্রন শেয়ার করে যেটা হয় সমযোজী বন্ধন। এবার মনে করো পানিতে আমরা জানি কি থাকে বলো দিকে, হাইড্রোজেন বন্ধন থাকে। পানিতে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন থাকে। ঘটনা হচ্ছে এই যে দেখো এইখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, যাকে আমরা বলতেছি হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন তৈরি করার সময় না কোনো ইলেকট্রন দান করতে হয়েছে, না কোনো ইলেকট্রন শেয়ার করতে হয়েছে। অর্থাৎ দেখো কোনো রকম ইলেকট্রন দেওয়াও লাগে নাই, নেওয়াও লাগে নাই, শেয়ারও করতে হয় নাই, তারপরও বন্ধন তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে নিঃস্বার্থ ভালোবাসা বলবো না আমি? কোনো স্বার্থ নাই যে ও আমাকে পয়সা দেয় তাই আমি ওর সাথে ঘুরি, বা আমরা দুজন মিলে কেনাকাটা করতে পারি তাই আমরা একসাথে ঘুরি, না। কোনো আদান প্রদান, স্বার্থের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। ভালো লাগে তাই কাছে থাকে, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। এখানে স্বার্থ আছে দান গ্রহণের স্বার্থ, এখানে শেয়ারিং এর স্বার্থ, এখানে কোনো স্বার্থ নাই। তো হাইড্রোজেন বন্ধন একটা নিঃস্বার্থ ভালোবাসা, হাইড্রোজেন বন্ধন একটা নিঃস্বার্থ ভালোবাসা। এবার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে এসে হেলিকেজের মতো একটা এন্টি রোমান্টিক, বা যেটাকে আমি বলতে পারি হচ্ছে ভিলেন, আমাদের সিনেমার ভিলেন হচ্ছে হেলিকেজ। হেলিকেজ এসে কি করছে, ওদের সেই নিঃস্বার্থ ভালোবাসাকে ভেঙে দিছে, নষ্ট করে দিছে, নিঃস্বার্থ ভালোবাসা থেকে ওদেরকে বের করে আনছে। বাট ভালোবাসাটা কিন্তু নিঃস্বার্থ ছিল, অতএব এত সহজে কিন্তু ওরা একজন আরেকজনকে ভুলে যাবে না। এটা নিঃস্বার্থ ভালোবাসা। এই যে অ্যাডেনিনের সাথে থাইমিনের বা গুয়ানিনের সাথে সাইটোসিনের, এটা নিঃস্বার্থ ভালোবাসা। তো নিঃস্বার্থ ভালোবাসা শুধু আমি মনে করি দুইজনের মধ্যে প্রেম ছিল বাংলাদেশে, একজনকে আলাদা করে পাঠিয়ে দিছি আমেরিকাতে, একজনকে পাঠিয়ে দিছি জাপানে। তো পাঠায় দিলে কিন্তু আমি টেনশন মুক্ত না, বিকজ ওরা আবার এক হয়ে যেতে পারে, বিকজ নিঃস্বার্থ। আবার ওরা দেখবা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়ে মিলিত হইতে পারে কিন্তু। হ্যাঁ, আমেরিকা আর জাপানের মাঝখানে হাওয়াই দ্বীপ, ওইখানে আবার দেখা যাবে তারা রিইউনিয়ন করছে। কিন্তু আমি এটা হতে দিব না। তাই দেখো এসএসবিপি প্রথমে বন্ধন কেটে দিবে, কেটে দেওয়ার পর আরেকজনকে ডাক দিবে। সেই লোকের নাম কি? সেই লোকের নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এটা কিন্তু কোনো এনজাইম না ভাই, এটা কোনো রিঅ্যাকশন করতে পারে না, এটা হচ্ছে একটা জাস্ট প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এর কাজ হচ্ছে স্ট্র্যান্ডগুলোকে সিঙ্গেল রাখা, তারা যাতে আবার কাপল ফর্ম করতে না পারে। অর্থাৎ আমি অ্যাডেনিন এবং থাইমিনকে আলাদা করছি, করার পর অ্যাডেনিনের মাথায় আর থাইমিনের মাথায় আমি আবার কি বসাই দিব, এসএসবিপি বসাই দিব। দিলে কি হবে, ওরা আর কখনো একত্রিত হতে পারবে না। বুঝতে পারছি এসএসবিপির কাজ? অর্থাৎ হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়াকে প্রতিহত করে, তৈরি হওয়াকে বাধা দেয়। কে বাধা দেয় ভাইয়া? এসএসবিপি। আর হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দেয় কে? হেলিকেজ। হেলিকেজ হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দেয়, আর এসএসবিপি হাইড্রোজেন বন্ধন তৈরিতে বাধা দেয়। প্রশ্ন আসলে বুঝে শুনে দেখাইতে হবে, আমি গল্প আকারে বলতেছি। এটা কিভাবে হয় দেখো, এসএসবিপি গুলা ভাইয়া একটা এটাকে বিকর্ষণ করে। দেখো ওই প্রান্তে যে এসএসবিপি গুলা যুক্ত হয়েছে, সেই এসএসবিপি গুলা এই প্রান্তে থাকা এসএসবিপি কে বিকর্ষণ করে। আর বিকর্ষণ করলে ভাইয়া কি হবে, বিকর্ষণ করলে স্ট্র্যান্ড গুলো কাছে আসতে পারবে না, কাছে না আসলে হাইড্রোজেন বন্ধনও তৈরি হবে না। এইভাবে এসএসবিপি কাজ করে। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পারছি। এরপর কাজ কি আমার এখানেই শেষ? অ্যান্সার হচ্ছে না, কাজ আমার এখানে শেষ না। এই মুহূর্তে এসে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের আছে। সেটা হচ্ছে কি দেখো, মনে করো দুইটা দড়ি তুমি পেঁচায় রাখছো একসাথে। একটু দেখাই জিনিসটা, দেখো দুইটা দড়ি পেঁচানো আছে এইভাবে, এই একটা দড়ি, এই আরেকটা দড়ি পেঁচানো আছে। এবার তুমি কি করছো, এই মাঝখানে এসে একটা ফাঁক তৈরি করছো, গ্যাপ তৈরি করছো। মনে করো এটাকে টান দিয়ে এরকম লম্বা করছো, দেখো গ্যাপ তৈরি করছো, এরকম করছো। এইভাবে টান দিচ্ছ, টান দিয়ে তুমি এখানে একটা ফাঁকের সৃষ্টি করতেছো, একটা লুপ সৃষ্টি করতেছো। এখন কি হবে বলো তো, তুমি যে এলাকায় লুপ সৃষ্টি করতেছো, হ্যাঁ এটাকে বলা মানে লুপ তৈরি করা হয় কিভাবে, যে প্যাচটা আছে, প্যাচ মানে কি ভাইয়া? কয়েল। যে কয়েলটা আছে সেই কয়েলটাকে নষ্ট করে দেওয়ার মাধ্যমে। কয়েল মানে প্যাচ না ভাইয়া, কয়েলিং মানে কি? প্যাচ।
প্যাচটাকে তুমি কমায় দিচ্ছ, প্যাচ কমায় দেওয়াকে বলা হয় আনকয়েলিং। প্যাচ কমায় দেওয়াকে বলা হয় কি ভাইয়া? আনকয়েলিং। অর্থাৎ যেভাবে ওরা প্যাচানো আছে সেই প্যাচটাকে তুমি লুজ করে দিছো, এই পার্টিকুলার পয়েন্টে তুমি প্যাচটাকে লুজ করে দিছো। তো যেই পয়েন্টে তুমি ভাইয়া প্যাচটাকে লুজ করে দিছো, তার সামনে এবং পিছনে কি হবে বলো দেখি ভাইয়া? তুমি নিজেই কল্পনা করো, দুইটা দড়ি প্যাচানো আছে, মাঝখানে তুমি আনকয়েলিং করছো। তুমি যেই পয়েন্টে আনকয়েলিং করছো তার ডানে এবং বামে কি হবে? প্যাচ আরো বেড়ে যাবে, তাই না? এই পোর্শন গুলোতে ভাইয়া প্যাচ কি হবে? আরো বেশি বেশি প্যাচ লেগে যাবে। এই বেশি বেশি প্যাচ লেগে যাওয়াকে বলা হয় আবার ভাইয়া সুপার কয়েলিং। এই টার্মগুলো তোমার বইয়ে বলা আছে, বুঝতে পারছো? আনকয়েলিং, সুপার কয়েলিং, বুঝতে পারছো কিনা? বাংলায় বলছে অতিপাক সৃষ্টি, আনকয়েলিং কে বলছে পাক খুলে ফেলা, আর সুপার কয়েলিং কে বলেছে অতি পাক সৃষ্টি বা অতি প্যাচ সৃষ্টি হওয়া। তাহলে দেখো, আমি যে এলাকায় আনকয়েলিং করতেছি, সে এলাকার ডানে এবং বামে কিন্তু অটোমেটিক সুপার কয়েলিং শুরু হবে। আর এই সুপার কয়েলিং কিন্তু ডিএনএ এর জন্য ক্ষতিকর, বিকজ বেশি প্যাচ লাগতে গেলে ডিএনএ তো আর ইস্পাত দিয়ে বা লোহা দিয়ে তৈরি না, ডিএনএ তো খুবই হালকা পাতলা, তো ডিএনএ কট করে ভেঙে যেতে পারে। অর্থাৎ আনকয়েলিং তো আমাদের দরকার, আনকয়েলিং ছাড়া তো আমি ডিএনএ রেপ্লিকেট করতে পারবো না। বাট এই আনকয়েলিং করতে গিয়ে তার সামনে এবং পিছনে সুপার কয়েলিং হচ্ছে, এবং এই সুপার কয়েলিং আমার ডিএনএ কে কাট করে ভেঙে দিতে পারে। ডিএনএ ভেঙে গেলে আমি উল্টা নতুন ডিএনএ তো তৈরি করতেই পারবো না, আগের ডিএনএও ভেঙে যাচ্ছে। তাহলে এই সুপার কয়েলিং কে আমি কি আটকাইতে হবে কিনা এটা বলো, ইয়েস অর নো কমেন্টে বলো। সুপার কয়েলিং কে আটকাবো কিনা বলো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া, অবশ্যই সুপার কয়েলিং কে আপনি আটকাবেন। তাহলে দেখো, সুপার কয়েলিং কে আমি এখন আটকাবো। তাহলে সুপার কয়েলিং কে আটকানোর জন্য কি করতে হবে? সুপার কয়েলিং কে আটকানোর জন্য যে এলাকায় তুমি আনকয়েলিং করছো তার ডানে এবং বামে আরেকটা এনজাইম এসে যুক্ত হবে। ডানে এবং বামে আরেকটা এনজাইম এসে যুক্ত হবে। এই এনজাইমের নাম হচ্ছে গাইরেজ। গাইরেজ বা টপোআইসোমারেজ। গাইরেজ বা টপোআইসোমারেজ, এই গাইরেজ বা টপোআইসোমারেজ দুই নামেই পরিচিত। এই এনজাইমের কাজ হচ্ছে সুপার কয়েলিং কে বাধাগ্রস্ত করা। সুপার কয়েলিং একটা আমাদের জন্য ক্ষতি করে এই এলাকায়, তো সুপার কয়েলিং কে থামায় দেয় কে ভাইয়া? গাইরেজ। এটার মেকানিজম আছে, ও একটা স্পেশাল প্রসেসে ডিএনএ কে ভাঙতে পারে আবার জোড়া দিতে পারে, ভাঙতে পারে জোড়া দেয়, ভাঙে জোড়া দেয়, ভাঙে জোড়া দেয়। খুবই এফিসিয়েন্ট একটা এনজাইম, এবং এইভাবে ও কি করে? সুপার কয়েলিং কে প্রিভেন্ট করে। সুপার কয়েলিং কে প্রিভেন্ট করলে আমার ডিএনএটা কিন্তু ইনট্যাক্ট থাকতেছে, ভেঙে যাচ্ছে না। তাহলে বলো, গাইরেজ বা টপোআইসোমারেজের কাজ হচ্ছে আনকয়েলিং এর ডানে এবং বামে সুপার কয়েলিং হওয়ার ঘটনাকে বাধা দেয়া। এটা হচ্ছে গাইরেজ বা টপোআইসোমারেজের কাজ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন দেখো আমার কিন্তু প্রাইমারি যে ফাংশনটা হয়ে গেছে, তিনটা এনজাইম এখানে দরকার হয়েছে। আচ্ছা, প্রসঙ্গত এখানে বলে রাখি, আমাদের বইয়ে 7-8টা এনজাইমের কথা বলা আছে ডিএনএ রেপ্লিকেশনে। বাট আমি ফার্মাসিউটিক্যালস, আমি ফার্মেসির স্টুডেন্ট না, মেডিকেল স্টুডেন্ট। আমাদের ফার্মাকোলজি বলতে একটা সাবজেক্ট আছে, বাট ফার্মেসি নামেও কিন্তু একটা সাবজেক্ট আছে আলাদা, ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে পড়ায়। ওদের বইগুলোতে দেখছি আমি ডিএনএ রেপ্লিকেশনের প্রায় 30টা এনজাইমের নাম বলা আছে। আসলে কিন্তু 30টা এনজাইম লাগে টোটাল, 30টা এনজাইম বিভিন্ন পোর্শনে দরকার হয় ডিএনএ রেপ্লিকেশনে, 30টা 30। বাট আমাদের এই 7-8টা এনজাইমের কাজ জানলেই চলবে। শুধু তোমাদের না, যারা মেডিকেলে পড়ি আমরা, আমাদেরও 7-8টা এনজাইমের কাজ জানলেই চলে। বাট যারা ফার্মাসিতে পড়ে তাদের 30টা এনজাইম সম্পর্কে আইডিয়া থাকতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখন দেখো আমার কিন্তু এখানে প্রাইমারি কাজটা শেষ। প্রাইমারি কাজ কি ভাইয়া? কে কি করছে? হেলিকেজ, এসএসবিপি এবং গাইরেজ, এই 3 ব্যক্তি মিলে এই প্রাইমারি কাজটা করছে। এবং প্রাইমারি কাজে হেলিকেজ করছে কি ভাইয়া? হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছে। গাইরেজ, এসএসবিপি হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়াকে বাধা দিয়েছে, আর গাইরেজ সুপার কয়েলিং কে বাধা দিয়েছে। শেষ। এখন এই 3 জনের কাজের মাধ্যমে আমরা কি পেয়েছি? দেখো, আমরা এরকম একটা পোর্শন পাইছি না, যেটা এতক্ষণ পেঁচানো ছিল, সেই প্যাচটা খুলে একটা স্ট্রেট একটা রিজিয়ন তৈরি হয়েছে। এই রিজিয়নটাকে বলা হয় অরি অফ রেপ্লিকেশন। অরি অফ রেপ্লিকেশন।
অরি মানে হচ্ছে অরিজিন, অর্থাৎ আমি কিন্তু আগেই বলছি যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু শুরু থেকে শুরু হয় না, মানে একেবারে উপর থেকে বা নিচ থেকে হয় না, মাঝখান থেকে হয়, ডিএনএর মাঝখান থেকে। কই গেল আমার বিলিং রিসিপ্টটা, কই গেল বিলিং রিসিপ্টটাই যে এখানে। হ্যাঁ, অর্থাৎ এই ডিএনএটাকে করবা, এটা কিন্তু এখান থেকেও হবে না, ওইখান থেকেও হবে না, মাঝখান থেকে শুরু হয়ে ডানে বা বামে যাবে। তাহলে দেখো মাঝখান থেকে শুরু হয়েছে, যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে এটাকে বলা হয় অরি অফ রেপ্লিকেশন। এই অরি অফ রেপ্লিকেশনের বাউন্ডারি কি বা প্রান্তবিন্দু কি? প্রান্তবিন্দু দেখো, এদিকে একটা প্রান্তবিন্দু, এদিকে আরেকটা প্রান্তবিন্দু, এবং প্রান্তবিন্দুগুলো দেখতে অনেকটা ইংরেজি কোন অক্ষরের মতো বলো তো ভাইয়া? কোন অক্ষরের মতো বলো? ওয়াই অক্ষরের মতো, তাই না? দেখো, এই দেখো, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে আসতেছে, চলে যাচ্ছে, তা দেখতে অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো। আমাদের বায়োলজিতে কিন্তু অনেকগুলা এরকম অক্ষর আছে, যেমন ওই যে বলে কায়াজমা ইংরেজি কোন অক্ষরের মতো? মাইটোসিস, সরি মায়োসিস কোষ বিভাজনে হয় না কায়াজমা, কায়াজমা হচ্ছে এক্স এর মতো দেখতে। আবার এখানে দেখো অরি অফ রেপ্লিকেশনের প্রান্তগুলো দেখতে অনেকটা হচ্ছে ওয়াই এর মতো। এই প্রান্তগুলোকে কি বলা হয়? এই প্রান্তগুলোকে বলা হয় রেপ্লিকেশন, বলো দেখি কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে বুঝো ভাইয়া? ফর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, স্পুন গোল চামচ, আর ফর্ক হচ্ছে কাঁটা চামচ। তো দেখো এই প্রান্তগুলো দেখতে বা ফ্লাঙ্কিং রিজিয়ন গুলো দেখতে অনেকটা কাঁটা চামচের মতো না? দুইটা মাথাওয়ালা কাঁটা চামচ বা দুইটা পাওয়ালা কাঁটা চামচ, তাই এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে এগুলো সংজ্ঞায় আসলে বলতে পারবো আমরা রেপ্লিকেশন ফর্ক কি। রেপ্লিকেশন ফর্ক হচ্ছে অরি অফ রেপ্লিকেশনের দুই প্রান্তে অবস্থিত ওয়াই আকৃতির গঠনকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। আর অরি অফ রেপ্লিকেশন কি? যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, বা আরো এলাবোরেটলি বলতে পারি, মাতৃ ডিএনএর যেই অংশ থেকে অপত্য ডিএনএ সৃষ্টির সূচনা হয় তাকে বলা হয় অরি অফ রেপ্লিকেশন। আর এই অরি অফ রেপ্লিকেশনের দুই প্রান্তে থাকা ওয়াই আকৃতির গঠনকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক বা চামচ। বুঝতে পারছি এগুলো? আচ্ছা, তাহলে প্রসেসের পাশাপাশি এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এবার আমাদের মেইন খেলা শুরু। গুরু খেলা শুরু, এবার খেলা শুরু। হ্যাঁ, এবার আসলে আমাদের মেইন খেলা শুরু। মেইন খেলা খেলতে খেলতেই সবাই কি ওয়ার্ম আপ করতে করতে এনার্জি শেষ হয়ে গেছে কিনা সবার? আবার ভাইয়া 27 মিনিট পড়ায় ফেললেন, আপনার মেইন খেলাই শুরু হলো না এখনো। তো এখানে হচ্ছে এখন তোমার আসল যে জিনিসটা, মেইন প্রসেসটা হবে। তাই দেখো এটা কিভাবে থাকে। আমরা জানি ডিএনএ এর মধ্যে 4 রকম নাইট্রোজেনাস বেস থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। দেখো এদিকে মনে করি এগুলো আছে: অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। হ্যাঁ, তাহলে তোমরা এইটা আমি দেখছি স্টুডেন্টরা খুব ভালো মতো বুঝে যে এইদিকে যদি এইভাবে সিকোয়েন্স থাকে, অপর দিকে কি থাকবে? অ্যাডেনিনের অপর দিকে থাইমিন। হ্যাঁ, এটা একটু বলো ভাইয়া। গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, গুয়ানিনের অপোজিটে আবার সাইটোসিন, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, এখানে আবার অ্যাডেনিন, অ্যাডেনিন। বলো বলো, বাসায় বলো, শুনুক সবাই, লেখাপড়া করতেছো, জোরে জোরে বলো গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। হ্যাঁ, বাসায় বুঝলো যে না লেখাপড়া করতেছে। হ্যাঁ, কোনো গিফট টিফট পাইতে পারো বাপ মার কাছ থেকে। এইভাবে ভাইয়া সিকোয়েন্সটা থাকে, ঠিক আছে? এখন এগুলো হচ্ছে ভাই আমার মাতৃ ডিএনএ, উপরেরটাও মাতৃ ডিএনএ, নিচেরটাও আমার মাতৃ ডিএনএ, দুইটাই মাতৃ ডিএনএ। এটা হচ্ছে একটা সূত্রক, এটা আরেকটা সূত্রক। হুম, এবার অপত্য ডিএনএ তৈরি করতে হবে। অপত্য ডিএনএ তৈরি করা, মনে করো অপত্য ডিএনএ তৈরি করাটাকে আমি অনেকটা গ্রামগঞ্জে পুকুর খনন করার সাথে তুলনা করে থাকি। কেন করি এভাবে তুলনা? তার একটু পানি খেয়ে নেই, পানি পান করি। আচ্ছা, পানি পান করে নিলাম। আচ্ছা, একটা গ্রামে যখন পুকুর খনন করা হয়, যে সবাই মিলে বসলো, অমুক এলাকায় 10% জমির উপর একটা পুকুর খনন করতে হবে, বাজেট 50 লক্ষ টাকা, এতগুলো শ্রমিক লাগবে, সবকিছু ঠিকঠাক। এবার কার্যক্রম উদ্বোধন হবে। উদ্বোধনের দিন দেখবা ওইখানে চেয়ারম্যান এসে হাজির এলাকার, এবং চেয়ারম্যান এসে বলবে যে এই দে কোদালটা দে, আমি কাজটা শুরু করে দিয়ে যাই। এবং চেয়ারম্যান কোদালটা নিয়ে দেখা যাবে করে
4-5টা খনন করে চলে যাবে। চেয়ারম্যান তো এখানে বসে বসে পুকুর খনন করা চলে না, তার অনেক কাজ আছে। একই রকম ঘটনা ভাই এখানে ঘটে। আমি এখন অপত্য সূত্রক তৈরি করব না, মানে পুকুর খনন করব। তো পুকুর খনন করার শুরুতে প্রথম যে ডিগিংটা করবে, প্রথম যে কোদলানিটা দিবে, সেটা হবে এখানে চেয়ারম্যান বা নেতা। সে নেতার নাম কি? নেতার নাম হচ্ছে, দেখো কি ভাইয়া, দাঁড়াও, নেতার নাম হচ্ছে হে সবগুলা লিক করতেছে, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। তোমরা তো ক্লাস করো না, নিতে ভালো লাগে না, তো ভাবলাম একটু গ্যাপ আছে নিয়ে দেই, বসে থাকতে ভালো লাগে না। আরএনএ প্রাইমেজ, এটা হচ্ছে নেতা। আরএনএ প্রাইমেজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এনজাইমের নাম আরএনএ প্রাইমেজ। আমি ভুল লিখি নাই, মাঝে মধ্যে ভুল করি এবং এভাবে ক্ষমা চাই যে বারে বারে লোগো কি ছোটি ছোটি গলতি হতে रहती है। কিন্তু এবার আমি কিন্তু গলতি করি নাই, হ্যাঁ, আরএনএ প্রাইমেজই কিন্তু। কেন আমি এটাকে আরএনএ প্রাইমেজ বলি? বিকজ এর কাজগুলা হচ্ছে আরএনএ এর মতো। আরএনএ এর মতো কেমনে ভাই? দেখো, অ্যাডেনিনের অপোজিটে দেখো এরকম না, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আমরা গুয়ানিনের অপোজিটে কি যোগ করি? সাইটোসিন। ওকে, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন। এটাই তো ডিএনএর ধর্ম, তাই না? আবার অ্যাডেনিনের অপোজিটে কি হবে? থাইমিন হবে। এটাই তো ডিএনএর ধর্ম। এরকম ঘটনা ঘটে কোথায় ভাইয়া? ডিএনএ তে। যে এটা যদি মাতৃসূত্রক হয়, ডিএনএ তে এটা হবে অপত্য সূত্রক। বাট আমি যদি আরএনএ তে আসি, দেখো কি হবে। আরএনএ তে কিন্তু ভাই আমরা জানি থাইমিন থাকে না। আমরা এটা মিথ্যা কথা শিখাই তোমাদের। রমনাতে থানা নাই, ঢাকাতে ইউনিভার্সিটি নাই। মানে ঢাকাতে ইউনিভার্সিটি নাই এর মানে হচ্ছে ডিএনএ তে ইউরাসিল নাই। রমনাতে থানা নাই মানে হচ্ছে আরএনএ তে থাইমিন নাই। তাহলে আমি যখন আরএনএ তৈরি করব, আমি কিন্তু থাইমিন রাখতে পারবো না। থাইমিনের জায়গায় আমি কি দিব? অবশ্যই ইউরাসিল। বাকিগুলো একই রকম থাকবে, বাট দেখো মেজর চেঞ্জটা আসছে কোথায়? এই জায়গায়। থাইমিনের বদলে এখানে ইউরাসিল আছে, যদি জিনিসটা হয় আরএনএ। এখন তুমি নেতাকে নিয়ে আসছো না, আরএনএ প্রাইমেজকে, নেতা তো চলে আসছে নিজের মতো। আরএনএ প্রাইমেজ ভাইয়া কি করে? আরএনএ প্রাইমেজ কিন্তু থাইমিন যোগ করতে পারে না। ও যোগ করে ইউরাসিল। ও যোগ করে কি? ইউরাসিল যোগ করে। এই জন্যই ওকে বলা হচ্ছে আরএনএ প্রাইমেজ, বিকজ ও অ্যাডেনিনের অপোজিটে ইউরাসিল যোগ করবে, থাইমিন যোগ করতে পারবে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আরএনএ প্রাইমেজ, বিকজ ওর নেচার গুলা হচ্ছে আরএনএ এর মতো। ওকে দেখলে মনে হয় ও আরএনএ এর এজেন্ট। এখন যদি বাংলাদেশে কেউ বলে জয় বাংলা, আমি বুঝবো কি সে আওয়ামী লীগ। কেউ যদি বলে বাংলাদেশ জিন্দাবাদ, তাহলে আমি বুঝবো সে বিএনপি। একই রকম ও এসে বলে ইউরাসিল, তাহলে বুঝা গেছি তুমি আরএনএ এর লোক, তুমি আরএনএ প্রাইমেজ, তাই না? তো আরএনএ এর মতো কাজ করে। আচ্ছা, কোথায় রাখলাম? হ্যাঁ, পাইছি। এখন দেখো ও ইউরাসিল করে, তাই ওকে আমি বলবো হচ্ছে আরএনএ প্রাইমেজ। তাহলে দেখো এখানে কি হয়েছে, ওই যে আরএনএ প্রাইমেজ এসে দেখো কি করবে, অ্যাডেনিন এর অপোজিটে ইউরাসিল যোগ করবে, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন যোগ করছে না? হ্যাঁ, যোগ করছে। কয়েকটা কোদলানি দেওয়া শেষ তার নেতার, আরএনএ প্রাইমেজের চেয়ারম্যান। এখন নেতা বসে থাকবে নাকি? নেতা বসে বসে কি তোমার সাথে পুকুর খনন করবে নাকি? এদিকে সমাজতান্ত্রিক দেশ নাকি যে দরকার হয়েছে নেতারে বসায় দিচ্ছে পুকুর খনন করতে? তা তো না। তাহলে কি হবে? নেতা এখন চলে যাবে। নেতা চলে গেলে বাকি পুকুর খনন করবে কে? শ্রমিকরা। তাহলে এবার চলে আসবে শ্রমিকরা। এবার কারা আসবে ভাইয়া? শ্রমিকরা আসবে। কোন শ্রমিক? প্রথমে যেই শ্রমিকের কথা বলবো সে হচ্ছে ডিএনএ পলিমারেজ টাইপ 3। ডিএনএ পলিমারেজ টাইপ 3। এখানে একটু ডিএনএ পলিমারেজ নিয়ে কথা বলি। ডিএনএ পলিমারেজ মানে কি? মানে যে ডিএনএ এর পলিমার তৈরি করতে পারে, অর্থাৎ ডিএনএ কে যে লম্বা করতে পারে। ওই যে আমি শুরুতে বললাম না যে ডিএনএ লম্বা হতে চায়, কোন দিকে লম্বা হয় জানি ভাইয়া? 5-এর দিকে না 3-এর দিকে? বলতো, ডিএনএ 5-এর দিকে লম্বা হয় না 3-এর দিকে লম্বা হয়? 3-এর দিকে লম্বা হয়, 3-এর দিকে। এই ডিএনএ কে 3-এর দিকে লম্বা করে কে? ডিএনএ পলিমারেজ। এটাকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়। কোথাও কোথাও দেখবা 1, 2, 3, কোথাও কোথাও দেখবা আলফা, বিটা, গামা, ডেল্টা, এইভাবে। এগুলো হচ্ছে সুকেন্দ্রিক কোষে একভাবে হয়, প্রাকেন্দ্রিক কোষে আরেকভাবে হয়।
আমাদের বইয়ে মূলত প্রাককেন্দ্রিক কোষের কথাগুলোই বলছে। আমি অত বেশি কমপ্লেক্সিটিতে তোমাদের নিয়ে যাব না এখন, তোমরা মেডিকেলে উঠলে ফার্স্ট ইয়ারে কিছুটা পাবা, অত ডিটেলসও নাই। তো ডিএনএ পলিমারেজ 3, তো ডিএনএ পলিমারেজ দেখো 1 এর কথা বলা আছে আমাদের বইয়ে, 2 এর কথা বলা আছে, 3 এর কথা বলা আছে, 1 2 3 ডিএনএ পলিমারেজ 1 2 3। এর মধ্যে আমি ওদেরকে এইভাবে একটু ক্লাসিফাই করছি। ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে প্রথম শ্রেণীর শ্রমিক, মানে ওর কাজকর্ম খুব ভালো, নিখুঁত কাজ করে ও, ডিএনএ পলিমারেজ 1 যেটা সে। আর ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে থার্ড ক্লাস শ্রমিক, থার্ড ক্লাস, ওর কাজকর্মে ভুলভাল থাকেই ডিএনএ পলিমারেজ 3 এর। তাহলে দেখো নেতা চলে যাওয়ার পর কিন্তু ডিএনএ পলিমারেজ 3 আসছে, মানে থার্ড ক্লাস শ্রমিক। তো থার্ড ক্লাস শ্রমিকের কাজে কর্মে ভুল থাকতে পারে। তাহলে দেখো নেতা চলে গেছে, এবার ডিএনএ পলিমারেজ 3 আসলো, এসে গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, থাইমিনের অপোজিটে অ্যাডেনিন। ও কিন্তু অ্যাডেনিন যোগ করবে, বিকজ ও ডিএনএ পলিমারেজ, ও অ্যাডেনিন অ্যাডেনিন করে স্লোগান দেয়। ডিএনএ মানে অ্যাডেনিন, হ্যাঁ সরি থাইমিন, আর আরএনএ মানে হচ্ছে ইউরাসিল। আচ্ছা এই যে এখানে দেখো তাহলে কি যোগ করবে, থাইমিন যোগ করবে। কেন থাইমিন যোগ করলো? বিকজ ও যেহেতু ডিএনএ পলিমারেজ, ও তো থাইমিনের দলে, ও ইউরাসিলের দলে না। যেমন দেখো আরএনএ প্রাইমেস ইউরাসিলের দলে ছিল, আরএনএ প্রাইমেস, বা ডিএনএ পলিমারেজ কিন্তু থাইমিনের দলে, ডিএনএ যেহেতু সে। আচ্ছা তারপরে এখানে ভাই কি যোগ করবে বলতো, এখানে যোগ করবে গুয়ানিন, এখানে কি যুক্ত করবে অ্যাডেনিন, এখানে কি যুক্ত করবে অ্যাডেনিন, এখানে কি যুক্ত করবে থাইমিন, এখানে কি যুক্ত করবে গুয়ানিন। এখন যারা এখন পর্যন্ত ক্লাসটা করতেছো, আমি জানি না কয়জন আসলে ক্লাস করে, এই পর্যন্ত কেউ ক্লাস করতেছে কিনা তাও জানি না, আমি শিওর না আসলে। তোমরা একটু ক্লাসগুলো করবা, দু একদিন করে দেখো, ভালো লাগলে কন্টিনিউ করবা। আমি একটু মানে হয়তো মার্কেট ডিমান্ডের সাথে আমার ক্লাসগুলো বেশি একটা ম্যাচ করে না, বাট এইভাবে শিখলে আমার মনে হয় আর কি যে এটা ফলপ্রসূ হবে বেশি, হ্যাঁ জীবনে বেশি কাজে লাগবে। তো অনেকেই এখন বলতেছো যে ভাইয়া আপনি তো একটা ভুল করছেন। হ্যাঁ ভাইয়া কি ভুল করছি? ভাইয়া আপনি গুয়ানিনের অপোজিটে থাইমিন দিলেন কেন? গুয়ানিনের অপোজিটে তো সাইটোসিন থাকার কথা, আপনি থাইমিন দিলেন কেন? কথা হচ্ছে ভাইয়া গুয়ানিনের অপোজিটে মাঝে মধ্যে থাইমিন যোগ করে ফেলে, ভুল করে। আমি যেমন ভুল করি, তেমনি ডিএনএ পলিমারেজ 3 ভুল করে মাঝে মধ্যে। যে ম্যাচিংটা হওয়ার কথা, দেখো ম্যাচিং এ কি হওয়ার কথা, যে অ্যাডেনিনের অপোজিটে থাইমিন, গুয়ানিনের অপোজিটে কি ভাইয়া সাইটোসিন, এভাবেই তো হওয়ার কথা। এটাই তো হচ্ছে পারফেক্ট ম্যাচ, এটাই তো পারফেক্ট ম্যাচ। বাট মাঝে মধ্যে দেখা যায় গুয়ানিনের অপোজিটে থাইমিন যোগ হয়ে যায়, এবং এটাকে বলা হয় মিসম্যাচ। মিসম্যাচ খুব সুন্দর, এটা রোমান্টিক একটা টপিক, মিসম্যাচ। যে না পারফেক্টটা কাপল হয় নাই, সরি কাপলটা পারফেক্ট হয় নাই, ছেলেটার সাথে মেয়েটাকে মানাচ্ছে না খুব একটা, এরকম কিন্তু ডিএনএ এর মধ্যে হয়, এটাকে বলা হয় মিসম্যাচ। তো আমার যে ডিএনএ পলিমারেজ 3 আছে, এ মাঝে মধ্যে মিসম্যাচ করে, দেখো না তোমরা রাস্তাঘাটে হাঁটলে, তোমরাই তো বলো এই ছেলের সাথে এই মেয়ে, বা এই মেয়ের সাথে এই ছেলে, বলো না মিসম্যাচ হয়ে গেছে, আমি কিছুই পাচ্ছি না, আর ওইদিকে ওরা মিসম্যাচ করে ফেলতেছে। এই মিসম্যাচ শুধু আমাদের সমাজে না, ডিএনএ এর ভিতরেও হয়, এবং এই মিসম্যাচটা করে কি ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে, মিসম্যাচ করে। মিসম্যাচ করার পাশাপাশি তার আরেকটা ক্যাপাসিটি আছে, সে প্রুফ রিডিং করতে পারে। এটা পরীক্ষায় আসে, প্রুফ রিডিং করতে পারে কোন এনজাইম। অ্যান্সার হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এই প্রুফ রিডিংটা কি সব ডিটেলসে বলে দিচ্ছি, বইয়ে যেগুলো বলা আছে, বইয়ে যেই টার্মটা মেনশন করা থাকবে, সেই সব টার্ম সম্পর্কে আমাদের 2টা সেন্টেন্স হইলেও শিখতে হবে, নাহলে লেখাপড়া হবে না এইভাবে, ঠিক আছে। প্রুফ রিডিং জিনিসটা কি দেখো, এটা মনে করো মাতৃ ডিএনএর 3 এন্ড, এটা হচ্ছে অপত্য মাতৃ ডিএনএর 5 এন্ড। এখন যে নতুন ডিএনএটা তৈরি হবে, ওটা কিভাবে হয় ভাইয়া? মনে করো এদিকে তৈরি হবে, তাই না? এদিকে ওর 3, এদিকে ওর 5। এখন এই যে ডিএনএ পলিমারেজ 3 আছে, ওর কাজ কি? ডিএনএ এর পলিমার তৈরি করা। ডিএনএ এর পলিমার তৈরি করা মানে কি? ডিএনএ কে লম্বা করা।
তো ও এই যে পলিমারেজ অ্যাক্টিভিটিটা করে, পলিমারেজ কোন দিকে করে, পলিমারেজিংটা কোন দিকে করবে, ও পলিমারেজ অ্যাক্টিভিটি ওর যেটা আছে, পলিমারেজ মানে কি, ডিএনএ কে লম্বা করা, পলিমার তৈরি করা। এই পলিমারেজ অ্যাক্টিভিটি ও করে 3' ডিরেকশনে। কোন ডিরেকশনে ভাইয়া? 3' ডিরেকশনে। ওর পলিমারেজ অ্যাক্টিভিটি হয় 3' ডিরেকশনে। এর পাশাপাশি সে আরেকটা কাজ করে, ওটাই হচ্ছে প্রুফ রিডিং। ওই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি করে 5' ডিরেকশন। 5' ডিরেকশনও করে প্রুফ রিডিং। তাহলে ব্যাপারটা কি, আমি ডিএনএ পলিমারেজ টাইপ 3, অর্থাৎ আমি হচ্ছে তৃতীয় শ্রেণীর শ্রমিক এখন আপাতত তোমাদের জন্য। তাহলে এটা মনে করো তিনের দিক 3' ডিরেকশন, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে 5' ডিরেকশন। আমি ডিএনএ পলিমারেজ 3। তাহলে আমি 3' ডিরেকশনে যখন আগাবো তখন আমি কি করব, পলিমারেজ করব, অর্থাৎ ডিএনএটাকে লম্বা করব। যাচ্ছি এবং ডিএনএ কে লম্বা করতেছি। হ্যাঁ, দেখো আমি যখনই 3 প্রান্তের দিকে আগাবো বুঝতে হবে ডিএনএ লম্বা হচ্ছে। ডিএনএ কি হচ্ছে? লম্বা হচ্ছে। যখনই ডিএনএ পলিমারেজ 3' ডিরেকশনে আগায় তখন বুঝতে হবে কি, পলিমারেজ হচ্ছে, মানে ডিএনএ লম্বা হচ্ছে। বাট ও অলওয়েজ পিছন দিকে ঘুরে দেখে ও কোনো ভুল করছে কিনা, যে আমি কোনো মিসম্যাচ করে ফেলছি কিনা। আমাকে তো বলা হয়েছিল অ্যাডেনিনের অপোজিটে থাইমিন আর গুয়ানিনের অপোজিটে সাইটোসিন যোগ করতে। আমি এইটা করতে কোথাও ভুল করছি কিনা। প্রুফ রিডিং বুঝো না, ওই যে একটা কিছু লেখার পর ওটা আবার চেক করে দেখা যায় আমার কোথাও বানান ভুল আছে কিনা, কোথাও জ্যোতিচিহ্নের ভুল হয়েছে কিনা, হ্যাঁ, কোথাও স্পেসিং এ ভুল হয়েছে কিনা লেখার পর, হ্যাঁ, টাইপ করার পর। এটাকে বলে প্রুফ রিডিং, ভুল সংশোধন করা। তো ডিএনএ পলিমারেজ 3 নিজের ভুল নিজেই সংশোধন করে। ও কি করে দেখো, ডিএনএ কে লম্বা করছে না, লম্বা করলো 3' ডিরেকশনে, করার পর ও মাথা ঘুরে দেখে কাজটা ঠিক করছি, ও কাজটা ঠিক করছি, ওকে ঠিক আছে, তাহলে আবার ঘুরে আবার 3' ডিরেকশনে যায়। যাওয়ার পর মানে লম্বা করছে, 3' ডিরেকশনে গেছে মানে কি লম্বা করছে। লম্বা করার পর আবার 5-এর দিকে ঘুরে দেখে আরে ঠিক করছি তো কাজ, না মিসম্যাচ হয়েছে কোনো। আল্লাহ, মিসম্যাচ করে ফেলছি আমি, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন দেওয়ার কথা, আমি থাইমিন দিয়ে ফেলছি, আরে আমার মিসম্যাচ হয়ে গেছে। তখন সে আবার থাইমিনকে সরায়, গুয়ানিনকে এনে বসায় দেয়, দিয়ে আবার 3' ডিরেকশনে আগানোর পর আবার ঘুরে দেখে আরে ঠিক করছি কিনা কাজ। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ ও প্রতিবার পলিমারেজ করার পর একটা করে পিছন দিকে ঘুরে প্রুফ রিডিং করে। আমি আবার দেখাই, দেখো, পলিমারেজ প্রুফ রিডিং, পলিমারেজ প্রুফ রিডিং, পলিমারেজ প্রুফ রিডিং। একটু ফানি হয়ে যাচ্ছে, জোকার হয়ে যাচ্ছে তোমাদের জন্য বুঝাইতে গিয়ে। হ্যাঁ, মানে দেখো 3' যখন আগায় পলিমারেজ করে, আবার 5' দিকে প্রুফ রিডিং করে। এবং প্রুফ রিডিংটা কখন সে কাজ করায়, যখন মিসম্যাচ হয়। মিসম্যাচ হইলে সে নিজের ভুলটাকে নিজেই ঠিক করে ফেলে। এই প্রুফ রিডিং ক্যাপাসিটি কিন্তু আছে ডিএনএ পলিমারেজ 3 এর। বুঝা গেছে? ডিএনএ পলিমারেজ 3 পলিমারেজ অ্যাক্টিভিটি করতে পারে, আবার প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও করতে পারে। উল্টো দিকে ঘুরে নিজে কোনো ভুল করছে কিনা, ওর ভুলটাকে আমরা কি বলি, মিসম্যাচ বলি। মিসম্যাচটাকে ও নিজেই কারেকশন করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো পলিমারেজ অ্যাক্টিভিটি হয়, লিখে দিচ্ছি, আর ওখানে বেশি জায়গা নেই, বোর্ড নাই তো আমার। বোর্ডটা আর কত বড় বডি বা থাকে বাসার মধ্যে। বাট এটা একটা জিনিস বলতে পারো তোমরা যে হয়তো আমার ডিজিটাল বোর্ড থাকলে ভালো হইতো। বাট অনেকে বলে আমাকে পার্সোনালি যে ভাই ডিজিটাল বোর্ড হলে জিনিসগুলো ভালো হইতো অনেক। হ্যাঁ, এটা সত্য, ডিজিটাল বোর্ড হইলে জিনিসগুলো দেখতে আরো ভালো লাগতো, ক্লাসটা ভিউ হয়তো বেশি হইতো, রিচ বেশি হইতো। বাট ডিজিটাল বোর্ড আসলে এক্সপেন্সিভ আমাদের দেশে। আর আমি যেহেতু অতটা বাণিজ্যিকভাবে আসলে পড়াই না, মনের শখে নেওয়া, তাই জিনিসটা নেওয়া আমার জন্য কতটা আসলে ঠিক হবে আমি জানি না। অত বড় লোক তো আমি না, অবশ্যই পয়সা করি থাকলে নিয়ে দিতাম একটা, বাট পসিবল না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় হোয়াইট বোর্ড কিন্তু একেবারে খারাপ না। অনেক বড় বড় ভার্সিটিতে আমেরিকার এখনো হোয়াইট বোর্ডে ক্লাস, চক বোর্ডে ক্লাস হয় আর কি, ব্ল্যাক বোর্ডে ক্লাস নেয়। তো সেখানে তো আমি অ্যাটলিস্ট হোয়াইট বোর্ড অ্যাফোর্ড করছি। ডিজিটাল বোর্ড যদি তোমার তো আড়াই খাওয়া হইলে হইতেও পারে, যদি সেরকম অর্থ করি, সামর্থ্য আমি যাতে অর্জন করতে পারি ডিজিটাল বোর্ড নেওয়ার মতো। তোমাদের হ্যাঁ একটু অবশ্যই একটু দেখতে ভালো লাগবে ক্লাসগুলো, আর একটু তোমাদের মনোযোগ বেশি থাকবে। আচ্ছা, তো ডিএনএ পলিমারেজ এইভাবে কিন্তু ভাই প্রুফ রিডিং করতেছে। ওকে, তো দেখো এইভাবে কিন্তু একটা ডিএনএ এর সূত্রক তৈরি হচ্ছে, উপরের দিকে একটা ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে।
হ্যাঁ, সুন্দর মতো একটা তৈরি হচ্ছে একটা ডিএনএ সূত্র, দেখো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গেল। ওকে, এই যে যেই অপত্য সূত্রকটা ডটার স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি ভাবে তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড, লিডিং, লিড করতেছে, এটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে একদিকে। এখন তোমরা বলতে পারো ভাইয়া ওকে যেহেতু লিডিং বলতেছে মানে ও লিড করতেছে, তার মানে অবশ্যই কেউ ল্যাগ করতেছে। লিড করা মানে এগিয়ে যাওয়া, ল্যাগ করা মানে পিছিয়ে পড়া। তাহলে যদি কেউ লিড করে তাহলে আমাকে বুঝতে হবে অবশ্যই কেউ ল্যাগ করতেছে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই কেউ ল্যাগ করতেছে, নিচে আরেকজন ল্যাগ করবে। দেখো মাতৃ ডিএনএ তে দুইটা সুতা ছিল, কয়টা সুতা ছিল? দুইটা। তাহলে অপত্য ডিএনএ তেও দুইটা সুতাই থাকবে। তো অপত্য ডিএনএ তে যে দুইটা সুতা থাকবে, সেই দুইটা সুতার মধ্যে একটাকে আমি বলবো লিডিং, অন্যটাকে বলবো ল্যাগিং। তাহলে দেখো এখানে এই পার্টিকুলার কেসে উপরের দিকে লিডিং স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তাহলে নিচের দিকেরটাকে আমি ল্যাগিং স্ট্র্যান্ড বলবো। এবং ল্যাগিং স্ট্র্যান্ড কিভাবে হয় দেখো, ল্যাগিং স্ট্র্যান্ডের কাজটাও মাঝখান থেকে শুরু হবে। তাহলে দেখো প্রথমে মনে করো কাজ করে দিয়ে গেল হচ্ছে আরএনএ প্রাইমেস, হ্যাঁ, নীল কালার দিয়ে আরএনএ প্রাইমেস বোঝাচ্ছি, হ্যাঁ, আরএনএ প্রাইমেস একটু কাজ করে দিয়ে গেল। তারপরে কাজটাকে আগায় নিবে কে ভাইয়া? থার্ড ক্লাস শ্রমিক। হ্যাঁ, এইভাবে কাজটা আগায় নিয়ে গেল। নিচে কিন্তু আরেকটা অপত্য সূত্র তৈরি হচ্ছে। এবার দেখো এই পর্যন্ত আসার পরও দেখবে আরে সামনে তো আর আগাইতে পারতেছি না, সামনে তো আর আগাইতে পারতেছি না রে। হ্যাঁ, মাঝখান থেকে কাজ শুরু করে লিডিং স্ট্রেন যদি ডান দিকে যায়, লেগিংটা কিন্তু বাম দিকে যাবে, মনে রাখবা অপোজিট ডিরেকশনে তৈরি হবে। ও যেদিকে তৈরি হচ্ছে এটা তার অপোজিটে তৈরি হবে। তো ও তো গিয়ে দেখবে আরে আর তো সামনে কাজ নাই, এখন কি করি, কি উপায়? তখন ও আবার ঘুরে আসবে, ও আবার ঘুরে এসে আবার এখান থেকে কাজ করা শুরু করবে। কাজের সূচনা কে ঘটায় ভাইয়া? আরএনএ প্রাইমেস। আরএনএ প্রাইমেস কিন্তু এই যে প্রাইমার তৈরি করে দেয়, মানে যে এই যে যেগুলো ব্লু কালিতে লিখতেছি এগুলোকে বলা হয় প্রাইমার। এই প্রাইমারটা তৈরি করে দেয় কে ভাইয়া? আরএনএ প্রাইমেস। তাহলে ও দেখা আবার কি করবে, এটা তো ইউরাসিল যোগ করবে এখানে, ইউরাসিল। তারপরে এখানে কি যোগ করবে ভাইয়া? গুয়ানিন। এরকম দুই একটা করে দিয়ে চলে যাবে। বাকি কাজটা কি করবে ভাইয়া? ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করবে? থাইমিনের অপোজিটে অ্যাডেনিন, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন যোগ করবে, এইটুক তৈরি করে দিল। দিয়ে দেখবে আরে আগের কাজ তো কেউ করে রেখে গেছে, তখন সে আবার পিছায় যাবে, পিছায় গিয়ে এখানে আবার কাজের সূচনা করবে হচ্ছে আরএনএ প্রাইমেস। আর বাকি কাজটা করে দিবে কে? বাকি কাজটা করে দিবে হচ্ছে ডিএনএ পলিমারেজ, এইটুক। তাহলে দেখো উপরে যে স্ট্র্যান্ডটা ছিল সেই স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাচ্ছে, বাট নিচের স্ট্র্যান্ডটা ভেঙে ভেঙে তৈরি হচ্ছে। প্রথমে এই খণ্ডটা তৈরি হয়েছে, তারপর এই খণ্ডটা তৈরি হয়েছে, তারপর এই খণ্ডটা তৈরি হলো, তাই না? অর্থাৎ কন্টিনিউয়াসলি হয় না, ডিসকন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। এই যে নিচের দিকে যে স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখন লিডিং স্ট্র্যান্ড তো কন্টিনিউয়াসলি তৈরি হয়, একেবারে সুন্দর মতো, কোনো ভাঙাচুরা কিছু নাই। বাট ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়েছে কিভাবে? ল্যাগিং স্ট্র্যান্ড কিন্তু ভাইয়া ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়েছে, ভেঙে ভেঙে, মানে ডিসক্রিট, ডিসক্রিট বুঝিত, বিচ্ছিন্নভাবে তৈরি হয়েছে। অর্থাৎ প্রথমে এই টুকরাটা তৈরি হয়েছে, তারপরে এই টুকরাটা তৈরি হয়েছে, তারপরে এই টুকরাটা তৈরি হয়েছে, ভেঙে ভেঙে টুকরায় টুকরায় তৈরি হয়েছে, টুকরা বা খণ্ডে তৈরি হয়েছে। তার মানে দেখো অপত্য ডিএনএ তে যে ল্যাগিং স্ট্র্যান্ড থাকে, সেই ল্যাগিং স্ট্র্যান্ডে বেশ কয়েকটি টুকরা থাকে। এই টুকরাগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড। বুঝতে পারছো? দেখো এখানে 3টা ওকাজাকি খণ্ড আমি দেখাইছি। তাহলে পরীক্ষা আসতে পারে ওকাজাকি খণ্ড বলতে কি বুঝো খ নম্বরে। তো এক বাক্যে যদি আমি বলতে চাই বলবো ডিএনএ রেপ্লিকেশনের সময়, ডিএনএ রেপ্লিকেশনের সময় অপত্য ডিএনএ তে সৃষ্ট হওয়া ল্যাগিং স্ট্র্যান্ডে অবস্থানরত খণ্ড খণ্ড ডিএনএ কে বলা হয় ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝতে পারছি কিনা? থাকে কোথায় এটা?
থাকে হচ্ছে অপত্য ডিএনএ এর ল্যাগিং স্ট্র্যান্ডে অনেকগুলো ওকাজাকি ফ্র্যাগমেন্ট থাকে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে দেখো লিডিং স্ট্র্যান্ড তাই জন্য আগায় যায়, কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, কোনো রকম বাধা নাই, আগায় যায়। বাট এই যেহেতু খন্ডে খন্ডে তৈরি হয় তাই ও একটু পিছায় পড়ে। এবং এটা জাপানিজ বিজ্ঞানী ওকাজাকি এই খণ্ডটা আবিষ্কার করছে। ওকাজাকি নাম শুনলে বোঝা যায় জাপানিজদের নাম, হ্যাঁ এরকম না, তাকায়ও না মুতে আসি মুতা শেষ তাকাবো কি, ওইরকম একটা নাম হচ্ছে ওকাজাকি। হ্যাঁ আচ্ছা, এখন এখন কি হবে? এখন আমার ডিএনএ পলিমারেজ 3 এর কাজ শেষ, তৃতীয় শ্রেণীর শ্রমিকের কাজ শেষ। এবার প্রেক্ষাপটে আবির্ভূত হবে প্রথম শ্রেণীর শ্রমিক। প্রথম শ্রেণীর শ্রমিক হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ কত ভাইয়া? 1। কতগুলো এনজাইম শিখলাম? 1 2 3 4 5 6। ডিএনএ পলিমারেজ 1। এখন কি আসবে ভাইয়া? ডিএনএ পলিমারেজ 1 প্রথম শ্রেণীর শ্রমিক, এবং ওকে মাঝে মধ্যে হেল্প করে ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 পাশাপাশি এদেরকে হেল্প করে বেশ কিছু প্রোটিন। অর্থাৎ দেখো একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, একটা ডিএনএ পলিমারেজ 2, এদেরকে হেল্প করে বেশ কিছু প্রোটিন। এই ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ওই প্রোটিনগুলোকে একত্রে বলা হয় রিপেয়ার কমপ্লেক্স। রিপেয়ার কমপ্লেক্স। কেন ভাইয়া রিপেয়ার কমপ্লেক্স বলে? রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে যদি কোথাও কোনো রকম খুঁত থাকে সেই খুঁতগুলোকে ঠিক করে দেওয়া, খুঁতগুলোকে অপসারণ করা। এখন আমার মেইন কাজ জানি ভাইয়া কে করছে? প্রথমে কাজের সূচনা করছে আরএনএ প্রাইমেজ, আর এই কাজটাকে ইলংগেট করছে বা কাজটাকে সম্পন্ন করছে ডিএনএ পলিমারেজ 3। এখন এরা কি পারফেক্ট কিছু? এদের কাজের মধ্যে ভুল থাকতে পারে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারে। যেমন কি ভুল? আরএনএ প্রাইমেজ মানে নেতা চেয়ারম্যান যে ভুলটা করছে, ও ডিএনএ এর মধ্যে এনে ইউরাসিল ঢুকাই দিছে। ডিএনএ তে কখনো ইউরাসিল থাকে? ঢাকা ইউনিভার্সিটি আছে, ঢাকাতে যেমন ইউনিভার্সিটি নাই, ডিএনএ তেও ইউরাসিল থাকতে পারবে না। বাট এই নেতা আইসা প্রথমে ভুল করে দিছে। নেতা করছে কি? ডিএনএ এর ভিতরে ইউরাসিল প্রবেশ করাই দিছে। এটা ভুল করছে না? তাহলে এই ভুলটাকে রিপেয়ার করতে হবে না? সংশোধন করতে হবে না? এই সংশোধন করবে রিপেয়ার কমপ্লেক্স, যেটা ফরমেশন হয় ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 আর আরো কিছু প্রোটিন দিয়ে। ওই প্রোটিনগুলোর নাম বলে বলা নেই। তাহলে দেখো এখন এরা যে কাজটা করবে, ডিএনএ পলিমারেজ মানে রিপেয়ার কমপ্লেক্স যে কাজটা করবে সেটা হচ্ছে আরএনএ প্রাইমেজের ভুলগুলোকে প্রথমে সংশোধন করবে। দেখো আরএনএ প্রাইমেজের ভুল হচ্ছে এখানে ইউরাসিল দিছিল, এই ইউরাসিলকে ও তুলে ফেলবে। রিপেয়ার কমপ্লেক্স এসে ইউরাসিলকে কাট করে, দাঁতের ডাক্তার যেমন দাঁত রেঞ্জ দিয়ে প্লাস দিয়ে তুলে ফেলে, ও এসে ইউরাসিলকে তুলে ফেলবে। তুলে ওই জায়গায় কি বসায় দিবে ভাইয়া? থাইমিন বসায় দিবে। থাইমিন বসায় দিবে। তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশনে ইউরাসিলকে অপসারণ করে থাইমিন প্রতিস্থাপন করা কার কাজ? ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। দেখো যতগুলো ইউরাসিল আছে সবগুলোকে তুলে ফেলবে, তুলে ওখানে বসায় দিবে হচ্ছে থাইমিন। ইউরাসিলকে থাইমিন দিয়ে প্রতিস্থাপন করে কে ভাইয়া? ডিএনএ পলিমারেজ 1। এগুলো এমসিকিউ আসবে, পারবা তো এখন ভাইয়া? গল্পই তো। টের পাইছো যে কঠিন টপিক ছিল? ইজি টপিক কিন্তু, সব ভেঙে ভেঙে ছবি যদ্দূর পারি এঁকে এঁকে দেখাচ্ছি, নাচানাচি হাসাহাসি। ইউজুয়ালি আমি এগুলো অফলাইন ক্লাসে কখনোই করি না, অফলাইনে বুঝে যায় সবাই, অনলাইনেও আশা করি ক্লাস মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে। থাইমিন দিয়ে প্রতিস্থাপন করছে হচ্ছে কে ভাইয়া? ডিএনএ পলিমারেজ 1, বা আরো ব্রডলি বলতে গেলে রিপেয়ার কমপ্লেক্স। শুধু কি তাই? শুধু তাই না, তোমরা হয়তো অনেকেই যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো ভাবতেছো ভাইয়া এত বেখেয়াল কেন? ভাইয়া বেখেয়াল না, ভাইয়া ইচ্ছে করে কয়েকটা ভুল করে রাখছে। কোথায় কোথায় ভুল করছে দেখো। একটা ভুল ভাইয়া করছে এই জায়গায়, তাই না? একটা ভুল করছে। আরেকটা ভুল ভাইয়া করছে এই জায়গায়। আরেকটা ভুল কি আর কোনো ভুল করছে ভাইয়া? আর ভুল করে নাই। দুইটা জায়গায় ভাইয়া ইচ্ছা করেই ভুল করে রাখছে। দেখো এইখানে গুয়ানিনের অপোজিটে সাইটোসিন থাকার কথা, ভাইয়া কি দিছি? থাইমিন দিয়ে রাখছি। এইখানে অ্যাডিনিনের অপোজিটে থাইমিন থাকার কথা,
ভাইয়া কি করছি, সাইটোসিন দিয়ে রাখছি, রাখছি কিনা? তাহলে বড় ধরনের ভুল করছি না? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? হ্যাঁ, মহাভারত আসলেই অশুদ্ধ হয়ে যাবে। আমাদের ডিএনএ তে যদি এরকম টুকটাক ভুল থাকে, ডিএনএ তো অনেক লম্বা, এইটুকু এলাকার মধ্যে যদি দুইটা ভুল থাকে, তাহলে একটা ডিএনএ এর মধ্যে তো কোটি কোটি ভুল থাকবে। এই কোটি কোটি ভুল দিয়ে ভুল করে ডিএনএ রেপ্লিকেশন করলে কোনো লাভ আছে? এইভাবে ডিএনএ রেপ্লিকেশন করলে মানুষের পেট থেকে গরিলা বাইর হবে, গরিলার পেট থেকে কুমির বাইর হবে, কুমিরের পেট থেকে গিরগিটি বাইর হবে, এরকম হইতে থাকবে, চেঞ্জ হয়ে যাবে সবকিছু। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে কি হইতেছে ভাইয়া, দেখো এই কাজগুলা, এই যে লাল রঙের যে কাজগুলো আমি দেখাইছি, এই কাজগুলা কে করছে? এই কাজগুলা করছে আরএনএ পলিমারেজ 3। এই কাজগুলো কে করছে? আরএনএ পলিমারেজ 3 এই কাজগুলো করছে, তাই না? কালার কোড মেনটেন রাখবা। দেখো আরএনএ প্রাইমেজ নীল কাজগুলো করছে, ব্লু ব্লু কালারে যা যা আছে সব আরএনএ প্রাইমেজ করছে। রেড কালারে যা যা আছে সব ডিএনএ পলিমারেজ 3 করছে। আর গ্রিন কালারে যা যা দেখাচ্ছি সব ডিএনএ পলিমারেজ 1 বা রিপেয়ার কমপ্লেক্স করবে। তাহলে দেখো তোমাদেরকে আমি বলছি যে ভাইয়া ডিএনএ পলিমারেজ 3 দুইটা কাজ করতে পারে। একটা সে পলিমারেজ হিসেবে কাজ করে, সেকেন্ডলি সে প্রুফ রিডিংও করতে পারে, অর্থাৎ নিজের ভুল সে নিজেই ঠিক করতে পারে। হ্যাঁ, লম্বা করে, আবার লম্বা কোনো ভুল হয়েছে কিনা উল্টো দিকে ঘুরে ঠিক করে দেয়, করে উল্টো দিকে ঘুরে ঠিক করে, করে উল্টো দিকে ঘুরে আবার ঠিক করে। মিসম্যাচ, মানে ওর কাজ হচ্ছে অ্যাডেনিনের অপোজিটে থাইমিন দেওয়া, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন দেওয়া, পারফেক্ট ম্যাচ করানো। বাট মাঝে মধ্যেও মিস ম্যাচ করে, তাই না? মনে করো গুয়ানিনের সাথে থাইমিন লাগাই দিল, তাহলে হবে কি? মিসম্যাচ। ওর মিসম্যাচ ও নিজেই ঠিক করতে পারে। বাট তারপরও দেখা যায় 10 কোটি পলিমার তৈরি করতে গিয়ে বা 10 কোটি নিউক্লিওটাইড যুক্ত করতে গিয়ে একবার সে একটা ভুল করে ফেলতে পারে। অর্থাৎ সে প্রুফ রিডিং করার পরও একটা ভুল থেকে যেতে পারে। 10 কোটি, মনে করো আমি এখানে কয়টা দেখাইছি মাত্র ভাই? মনে করো 12টা, জাস্ট 12টা দেখাইছি, কিন্তু ডিএনএ পলিমারেজ 3 মনে করো এরকম 10 কোটি যোগ করছে। বুঝো নাই? বিশাল লম্বা একটা অপত্য ডিএনএ তৈরি করছে 10 কোটি। এই 10 কোটির মধ্যে একটা জায়গায় সে প্রুফ রিড করার পরও ভুল থেকে যেতে পারে। 10 কোটি বারে একবার ভুল হতে তার পারে, এবং সেই ভুলটাও সিগনিফিকেন্ট, ওই ভুলটা কিন্তু নেগলিজিবল না। আমাদের বডি কতটা পারফেক্ট, আমাদের পার্সপেক্টিভ থেকে দেখলে কতটা পারফেক্ট, 10 কোটি বারের মধ্যে একবার ভুল হয়েছে, ওই ভুলটা এফোর্ড করাও আমাদের বডির পক্ষে সম্ভব না, বা আমাদের বডি ওই ভুলটা এফোর্ড করলে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। ওই ভুলটাকেও কারেক্ট করতে হবে। এবং ওই ভুলটাকে করছে ভাইয়া ডিএনএ পলিমারেজ 3, মানে থার্ড ক্লাস শ্রমিক। থার্ড ক্লাস শ্রমিকের ভুল সংশোধন করে দিবে কে? ফার্স্ট ক্লাস শ্রমিক। তাহলে এই যে ডিএনএ পলিমারেজ 1, ও এসে এই থাইমিনকে উঠাই দিয়ে এখানে সাইটোসিন বসাবে। আর এখানে ভাইয়া কি থাকার কথা? অ্যাডিনিনের অপোজিটে থাইমিন থাকার কথা। বাট থার্ড ক্লাস শ্রমিক কি বসাইছে? সাইটোসিন বসাইছে। এবার ফার্স্ট ক্লাস শ্রমিক মানে ডিএনএ পলিমারেজ 1 এসে সাইটোসিনকে উঠায় আবার থাইমিন বসাই দিবে। তাহলে দেখো ডিএনএ পলিমারেজ 3 এর কাজকর্মে থাকা ত্রুটিগুলো কে সংশোধন করে? ডিএনএ পলিমারেজ 1। ওকে, আবার আরএনএ প্রাইমেজের ইউরাসিলকে সরিয়ে থাইমিন দিয়ে প্রতিস্থাপন করে ডিএনএ পলিমারেজ 1। বুঝতে পারছি? সুন্দর। এবার শেষ যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে জোড়া দেয়া। আমরা দুইটা এনজাইমের নাম পড়ছি, একটা লাইগেজ, একটা লাইএজ। লাইএজ যেটা ভেঙে দেয়, এগুলো আমরা কোষ রসায়ন অধ্যায় ডিটেলস পড়াইছি। লাইএজ কিভাবে অনেক কিছু আছে, ফসফোরাইলেজ, ফসফেটেজ, কার্বক্সিলেজ কে কি করে। লাইএজ ভেঙে দেয়, বাট লাইগেজ জোড়া দেয়। লাইএজ ভেঙে দেয়, লাইগেজ জোড়া দেয়। এবার লাইগেজ জোড়া দিবে। জোড়া কিভাবে দিবে দেখো, এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলা ছিল, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলা কি জোড়া দিতে হবে না? না দিলে তো ডিএনএ খুলে যাবে আবার। তাই এইখানে জোড়াটা কে দিবে ভাইয়া বলো? গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে দিবে কে এখানে? লাইগেজ। বুঝতে পারছো? একটু বলি আবার, এখানে দেখো অ্যাডেনিনের অপোজিটে থাইমিন, গুয়ানিনের অপোজিটে কি ভাইয়া? সাইটোসিন। এই অ্যাডেনিনের সাথে এই থাইমিনের কোন বন্ড আছে? হাইড্রোজেন বন্ড। এখানে কোনটা আছে? হাইড্রোজেন বন্ড। বাট এই অ্যাডেনিনের সাথে তার পাশে থাকা, সামনেটা না কিন্তু ভাইয়া, পাশে থাকা গুয়ানিনের কোন বন্ধন আছে এখানে বলো তো ভাইয়া?
ফসফোএস্টার বন্ড, ফসফোএস্টার, এখানে আছে ফসফোএস্টার, এখানেও আছে কি ভাইয়া ফসফোএস্টার। এই ফসফোএস্টার বন্ধনের মাধ্যমে কি করতে হয় ভাইয়া, এই ওকাজাকি ফ্র্যাগমেন্টের সাথে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টকে যোগ করে দিতে হয়। কোন বন্ডের মাধ্যমে? ফসফোএস্টার বন্ধনের মাধ্যমে বা ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। এখন এই ফসফোডাইএস্টার বন্ধন গঠন করে দিয়ে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে যুক্ত করে কোন এনজাইম ভাইয়া? লাইগেজ এনজাইম। কোন এনজাইম? লাইগেজ এনজাইম। এখানেও কোন এনজাইম? লাইগেজ এনজাইম। বোঝা গেছে কিনা? এই হচ্ছে আমাদের এনজাইমগুলোর কাজ এবং পুরো প্রসেসটা। তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টা লাগলো পুরোপুরি প্রসেসটা বুঝাই দিতে। এবার একটু আমি সংক্ষেপে যে প্রশ্নগুলো আসে একটু বলে যাই। পরীক্ষায় বেশিরভাগ সময় এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ এ এই 7টা জিনিসের কাজ তোমাদের পারতে হবে। তাহলে বলতে পারে পরীক্ষায় ডিএনএ রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া কার কাজ? হেলিকেজের কাজ। হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়াকে প্রতিহত করা কার কাজ? এসএসবিপি এর কাজ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন।